এটা হচ্ছে গিয়ে তুরস্ক, যেটা জিওগ্রাফি লিটারেলি শক করে দেওয়ার মতো। কারণ এটা হচ্ছে এমন একটা সেতু যেটা ইউরোপ আর এশিয়াকে একসাথে মিলিত করে। বিশাল বড় অটোমান এম্পায়ারের কম্প্যারিজনে আজকের এই মডার্ন টার্কি শুধুমাত্র এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ। তবে এই অ্যানাটোলিয়ান প্যানেনসুলা খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা। হাজার হাজার বছর ধরে ডিফারেন্ট বিভিন্ন এম্পায়ার শুধুমাত্র এই জায়গাটাকেই শাসন করতে চেয়েছে। আর এটার পেছনে সবচেয়ে বড় কারণ এটার ইউনিক জিওগ্রাফি। টার্কির উত্তরে বসফরাস সি আছে, যেটা ব্ল্যাক সিকে মেডিটেরিয়ান সি এর সাথে কানেক্ট করে। আর শুধুমাত্র এইটার কারণেই ইস্তাম্বুলের মতো সুন্দর একটা শহর পুরো বিশ্বের নজরে এসেছে। ইস্তাম্বুল এমন একটা শহর যেখানে বড় বড় এম্পায়াররা তাদের রাজধানী স্থাপন করেছিল শুধুমাত্র এটা ডিফারেন্ট জিওগ্রাফির জন্য। প্রথমে এটা ছিল গ্রিকদের দখলে, এরপর এটা চলে যায় পার্সিয়ানদের দখলে, এরপরে ম্যাসাডোনিয়ান, এরপরে বাইজেন্টাইন এম্পায়ারও এই শহরটাকেই তাদের ক্যাপিটাল বানিয়েছিল। অ্যান্ড ফাইনালি বাইজেন্টাইনদের হারিয়ে যখন এই এলাকাটা অটোমানদের আয়ত্তায় চলে আসে, তখন অটোমানরা এই জায়গাটাকেই তাদের ক্যাপিটাল বানায়। ইস্তাম্বুলের আরও একটা জিওগ্রাফিক সুন্দর দিক হচ্ছে এটার ডাডলেন স্টেট, যেটা কিনা ইস্তাম্বুলকে সাউথ ইউরোপ, বলকানস এবং গ্রিকের সাথে কানেক্ট করে। আর যদি আমরা হিস্টোরিক্যালিও চিন্তা করি, তাহলে আমরা দেখতে পারি এই জায়গাগুলোই হচ্ছে গিয়ে সেই সমস্ত জায়গাগুলো যেগুলো বড় বড় এম্পায়ারদের পাওয়ার হাউস হিসেবে ইউজ করা হতো। মানে বড় বড় এম্পায়াররা এই জায়গাগুলোতে থেকেই শাসন করত। এখন সেটা স্পার্টা হোক, পার্সিয়ান হোক, রোমান হোক বা অটোমান এম্পায়ারই হোক না কেন। আর শুধুমাত্র এইটার জন্যই অ্যানাটোলিয়ার সমুদ্রের এই দুইটা মেইন পয়েন্ট কন্ট্রোল করে। কিন্তু এই দুইটা স্টেট তো শুধুমাত্র একটা এক্সাম্পল। টার্কির জিওগ্রাফি নিয়ে এমন কিছু ব্যাপার আছে যেগুলো জানার পরে টোটালি আপনি শকড হয়ে যাবেন। আর আমি যখন জানতে পেরেছিলাম তখন আমিও শকড হয়ে গিয়েছিলাম। আজ থেকে কয়েক লক্ষ বছর আগে ইউরোপিয়ান প্লেট আর অ্যানাটোলিয়ান প্লেটের ধাক্কার জন্য একটা নর্থ অ্যানাটোলিয়ান ফল্ট লাইন তৈরি হয়। আর এই লাইনটা এমন জিওগ্রাফিক চেঞ্জ করে দেয় যেটা কিনা পুরো পৃথিবীর কোথাও আপনি পাবেন না। যেমন ফর এক্সাম্পল, টার্কির এই নর্থ সাইডে পন্টিক মাউন্টেন রেঞ্জ আছে, যেটার উচ্চতা প্রায় 4000 কিলোমিটার। আর এই জন্যই শুধুমাত্র টার্কির ফার্টাল ল্যান্ডগুলো সেখানেই অবস্থিত। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এত বড় একটা দেশ হওয়ার পরেও টার্কির মানুষজন কিন্তু পুরো দেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বাস করে না। তারা শুধুমাত্র এমন শহরগুলোতেই বাস করে যেই শহরগুলো ইউরোপের সাইডে। যেমন তারা ইস্তাম্বুল, বর্ষা, ইজমির, আঙ্কারা, আনাটোলিয়া এই রকম শহরগুলোতেই বাস করতে পছন্দ করে, যেগুলো কিনা ওয়েস্টার্ন সাইডে। আর এই জন্যই দেখা যায় যে টার্কির ওয়েস্টার্ন সাইডের মানুষজন একটু বেশি উন্নত। আর এই জন্যই আপনি দেখতে পারবেন যে টার্কির মানুষজন সবসময় ইউরোপের মানুষজনের মতো শীতের জামাকাপড় পরে থাকে, কারণ সেখানে অনেক বেশি শীত থাকে। আর এটার কারণ হচ্ছে গিয়ে এটা যে যখন ব্ল্যাক সি থেকে মেঘগুলো জন্ম হয়ে সেগুলো আস্তে করে পন্টিক মাউন্টেনের দিকে আসে, তখন এই 4000 কিলোমিটারের এত বড় একটা রেঞ্জ এই মেঘগুলো অতিক্রম করতে পারে না। আর এই জন্যই মেঘগুলো সেখানেই ঝরে পড়ে। আর তাছাড়া যখন সাউথ থেকে বড় বড় তুফান সেই মাউন্টেন রেঞ্জের দিকে যায়, তখন এই ভয়ঙ্কর মাউন্টেন রেঞ্জটা, যেটার উচ্চতা প্রায় 4000 কিলোমিটার, এইটা সেই তুফানগুলোকে সেখানেই আটকে দেয়। আর এই জন্য আপনি দেখবেন সাউথ সাইডের সমস্ত কিছু মরুভূমিতে ভরা। অ্যানাটোলিয়ার জিওগ্রাফির সবচেয়ে বড় যেই প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এইটার দুই পাশে দুইটা সমুদ্র, একটা হচ্ছে গিয়ে ব্ল্যাক সি, আরেকটা হচ্ছে গিয়ে মেডিটেরিয়ান সি। আর শুধুমাত্র এই দুইটা সাগরের জন্য পৃথিবীর ইতিহাসের শুরু থেকে এখন পর্যন্ত এই অ্যানাটোলিয়া পুরো বিশ্ববাজারের মার্কেটের মধ্যে হস্তক্ষেপ করতে পেরেছে। পার্সিয়ানদের শাসন আমলে এই পুরো এরিয়াটা পার্সিয়ানদের ইকোনমিক্যাল হাব ছিল, কারণ তারা এইটার মাধ্যমে ইজিপ্ট আর মেসোপটেমিয়াতে কানেক্ট হতো। এখন যদি আপনি একটু ভালো করে দেখেন তাহলে এটা কিন্তু একটা ট্রায়াঙ্গেলের মতো হয়ে গেছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বিশ্বের বড় বড় এম্পায়ারদের শাসন আমলে তারা এই ট্রায়াঙ্গেলের মধ্যেই শাসন করার চেষ্টা করত। এই জন্য যখন আলেকজান্ডার দ্য গ্রেট পার্সিয়ানদের উপরে আক্রমণ করেছিল, তখন সে প্রথমেই এসে অ্যানাটোলিয়াতে আক্রমণ করেছিল। আর যখনই সে অ্যানাটোলিয়া দখল করে নিতে সক্ষম হয়েছিল, তারপরে শুধুমাত্র 8 বছরের মধ্যে পুরো পার্সিয়ান এম্পায়ারই কলাপস করেছিল। আর এমন করে অটোমান এম্পায়ারের জন্য এই পুরো জায়গাটা ছিল খুবই ইম্পর্টেন্ট, কারণ এই জায়গাটা এশিয়া আর ইউরোপকে কানেক্ট করতো। আর এই জন্য বসফরাস স্টেটটা তাদের যেই কোনো মূল্যের দরকার ছিল। আর পরবর্তীতে এই স্টেটটার মাধ্যমেই তারা গিয়ে ইউরোপে আক্রমণ করেছিল আর পুরো ইউরোপটাও জয় করতে সক্ষম হয়েছিল। আর এমন করে এখন পর্যন্ত অ্যানাটোলিয়া হচ্ছে পুরো পৃথিবীর ইকোনমিক্যাল একটা হাব, কারণ চায়না, সাউথ এশিয়া, সেন্ট্রাল এশিয়া থেকে যেই মালগুলো ইউরোপের দিকে যায় সেগুলো আনাটোলিয়া পার করেই ইউরোপের দিকে যায়। আর শুধুমাত্র এই জন্যই প্রত্যেকটা এম্পায়ার চাইতো যে তাদের রাজধানী ইস্তাম্বুল হোক আর তাদের আয়ত্তায় ইস্তাম্বুল খুব ভালোভাবে থাকুক। জার্মানির শুরু থেকেই জিওগ্রাফির জন্য ইস্তাম্বুল একটা ভালো পজিশনে ছিল আর বড় বড় পাওয়ারগুলো সবসময় তাদেরকে সুনজরে রাখত।
আর তাছাড়া অ্যানাটোলিয়ার আরও একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে এই টুরাস মাউন্টেন রেঞ্জটা, যেটা কিনা অ্যানাটোলিয়াকে সব সময় একটা প্রাকৃতিক প্রোটেকশন দিয়ে এসেছে। 13 শতকে পুরো এশিয়ার মধ্যে মঙ্গলদের রাজত্ব চলত। একটা পর্যায়ে তারা পুরো এশিয়াকে দখল করে আজারবাইজান, ইরানকে দখল করে পুরো অ্যানাটোলিয়ার বর্ডার পর্যন্ত চলে গিয়েছিল। তবে পরবর্তীতে মাউন্টেন রেঞ্জটা তাদেরকে আটকে দিয়েছিল। আসলে এই রাস্তাটা এতটাই ভয়ঙ্কর ছিল যে শুধুমাত্র আজারবাইজান থেকে শুরু করে আরজুরুম পৌঁছাতে মঙ্গোলিয়ানদের 10 বছর সময় লেগেছিল, যদিও এটা শুধুমাত্র 570 কিলোমিটারের একটা রাস্তা ছিল। আর যখন এই চেষ্টা বাদ দিয়ে মঙ্গোলিয়ানরা ইউরোপে গিয়ে আক্রমণ করে, তখন এই 6000 কিলোমিটারের বিশাল বড় একটা রাস্তা ক্রস করতে তাদের সময় লেগেছিল মাত্র 5 বছর। আর এইটাই প্রমাণ করে যে তুরস্কের এই মাউন্টেন রেঞ্জগুলো ক্রস করা কতটা কঠিন একটা কাজ আর জীবনের জন্য কতটা ঝুঁকিপূর্ণ একটা কাজ। আর শুধুমাত্র এই জন্যই টার্কির ওয়েস্টার্ন সাইডের মানুষদের চেয়ে ইস্টার্ন সাইডের মানুষরা একটু বেশি গরিব হয়, একটু কম শিক্ষিত হয়, ইকোনমিক্যালি তারা একটু ডাউন হয়। আর যদি আপনি ওয়েস্টার্ন সাইডের ডেভেলপমেন্টের দিকেও তাকান, তাহলে দেখবেন ইস্টার্ন সাইডে তেমন কোনো ডেভেলপমেন্টই হয়নি। তবে এরপরেও টার্কির এই সাইডগুলোতে কুর্দির মানুষজন বসবাস করতে পছন্দ করে। কুর্দি হচ্ছে গিয়ে টার্কিশ পুরো জনগোষ্ঠীর প্রায় 15%। আর শুধুমাত্র এখানেই না, নর্দার্ন সিরিয়া, নর্দার্ন ইরাক আর ইরানের ওয়েস্টার্ন সাইড মিলিয়ে প্রায় 4 কোটি কুর্দিরা বসবাস করে। কুর্দ হচ্ছে গিয়ে পৃথিবীর বিশাল বড় এমন একটা জনগোষ্ঠী যাদের নিজেদের কোনো দেশ নেই। আর এই জন্যই সমস্ত কুর্দিরা মিলে প্রায় সময়ই ট্রাই করেছিল এই জায়গাটাকে তাদের দেশ হিসেবে বানিয়ে নিতে। তবে যতবারই তারা ট্রাই করেছে, প্রত্যেকটা বার তুরস্ক, ইরান, ইরান তারা সবাই বারবার করে ট্রাই করেছে কঠোর হস্তে তাদেরকে দমন করতে। আর শুধুমাত্র এই জন্য কুর্দির লোকজনরা একটা মিলিটারি গ্রুপও বানিয়েছিল, যারা কিনা টার্কিতে আর ইরানের বিভিন্ন পয়েন্টে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটি পর্যালোচনা করে, যেগুলোর মাধ্যমে তারা সরকারের উপরে বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করে। যেমন আমরা বলতেই পারি টার্কির এই ইস্টার্ন সাইডটা যেমন তাদের জন্য একটা শিল্ড হিসেবে কাজ করে, মানে তাদেরকে প্রোটেকশন দেয়, তেমন তাদের মাথা ব্যথার কারণ হয়েও দাঁড়িয়ে আছে। তুরস্কের জিওগ্রাফিক্যাল আরও একটা অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে টিগ্রাস নদী আর ইউরোফিয়াস নদী, যেই দুইটা কিনা সিরিয়া, ইরাক আর ইরানের মধ্য দিয়ে ক্রস করেছে। যখন অটোমান এম্পায়ার ছিল, তখন তারা সিরিয়া, ইরাক, ইরান থেকে মালামাল ট্রান্সপোর্ট করার জন্য এই দুইটা নদীকে ইউজ করত। কিন্তু বর্তমানে এই দুইটা নদী হয়ে গেছে খুবই ভয়ঙ্কর। এই দুইটা নদী হয়ে গেছে তাদের মাথা ব্যথার কারণ তুরস্ক এখানে কয়েকটা বাঁধ বানানোর ট্রাই করছে, যেই বাঁধগুলো পানিগুলো আটকে দিলে সিরিয়া, ইরাক, ইরানের মতো দেশগুলোতে পানির একটা বিশাল বড় সংকট দেখা দিতেও পারে। বর্তমান সময়েও এশিয়া আর ইউরোপের ব্রিজ হওয়ার জন্য তারা বিশাল বড় একটা অ্যাডভান্টেজের মধ্যে আছে। যেহেতু তাদের কাছে দুইটা সমুদ্রেরই অ্যাক্সেস আছে, এই জন্য তাদের জিডিপির বেশিরভাগই আসে এক্সপোর্ট থেকে। আর তাছাড়া শুরুর দিকে যেই দুইটা এরিয়ার কথা বলেছিলাম, সেই দুইটা মেইন এরিয়াও তুরস্কের কন্ট্রোলে। যার মানে যতগুলো জাহাজই ইউরোপের দিকে ক্রস করতে চাইবে, প্রত্যেকটা জাহাজকে তুরস্ককেই ফিস দিতে হবে। আজকের বর্তমান মডার্ন টার্কি 8টা দেশের সাথে তাদের বর্ডার শেয়ার করে। নর্থ ওয়েস্টে বুলগেরিয়া, ওয়েস্টে গ্রিক, নর্থ ইস্টে জর্জিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, ইরান সহ সাউথ ইস্টে ইরাক আর সিরিয়ার সাথেও তাদের বর্ডার আছে। আর এখন হয়তোবা আপনি এই ব্যাপারটা বুঝে গেছেন যে কেন হাজার বছর ধরে তুরস্ক একটা বিশাল ইম্পর্টেন্ট পয়েন্টে দাঁড়িয়ে আছে, কেন বড় বড় এম্পায়াররা তুরস্ক শাসন করার জন্য পাগল হয়ে থাকতো। যদিও বর্তমান সময়ে সিরিয়া আর ইরাকের বর্ডারগুলো তুরস্কের জন্য একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ একদিকে হচ্ছে গিয়ে কুর্দি সেই বাহিনীরা যারা কিনা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করার প্রিপারেশন নিচ্ছে, আর অন্যদিকে হচ্ছে গিয়ে সিরিয়ার একটা সিভিল ওয়ার, যেটা কিনা অনেক বছর ধরে চলেই আসছে। তাছাড়া যখন থেকে আমেরিকা ইরাকের উপরে আক্রমণ করেছে, তখন থেকে ইরাকের মধ্যেও বিভিন্ন রকমের বিশৃঙ্খলা শুরু হয়েছে। আর এই ব্যাপারগুলোর জন্য তুরস্কের মাথায় চিন্তার আরও একটা ভাঁজ পড়েছে। তবে এই জিওগ্রাফিক্যাল ব্যাপারগুলো নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আমাদের এই ভিডিওর টপিক ছিল যে কিভাবে জিওগ্রাফিক্যাল একটা লোকেশন একটা দেশকে খুবই বেশি ইম্পর্টেন্ট আর একটা দেশকে খুবই ইউজলেস বানাতে পারে। যদি ইউরোপিয়ান প্লেট আর অ্যানাটোলিয়ান প্লেটের মধ্যে ধাক্কা না লেগে এই জায়গাটার সৃষ্টি না হতো, তাহলে হয়তোবা তুরস্ক নামের কোনো দেশও থাকতো না, আর এই জায়গাটা এত বেশি ইম্পর্টেন্টও হতো না, আর আমাদের পুরো পৃথিবীর ইতিহাসটা হয়তোবা অন্যরকম করেই লেখা হতো। তো এই ছিল আজকের ভিডিও। যদি এমন ভিডিও দেখতে আপনি ইন্টারেস্টেড থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমি ট্রাই করব এমন আরও ভিডিও নিয়ে আসতে। তো আজকের মতো এতটুকুই ছিল। গুড বাই।